আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আইওয়ান টিভির পর্দায় ল উইথ ব্যারিস্টার মনোয়ার হোসেন অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন যে যারা তখন সাথে ছিলেন তারা জানেন যে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। সরকারের নতুন যে প্রস্তাবিত নীতিমালা, যে হোয়াইট পেপার, সেই সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যার আলোচনা করছিলেন এবং আপনারা অনেকেই অনেক প্রশ্ন করেছেন। আমি জানি যে আপনাদের আরও প্রশ্ন আছে। টিভি স্ক্রিনে যে নাম্বার দেখছেন সে নাম্বারে আপনারা ফোন করে সরাসরি ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যারের সাথে কথা বলতে পারেন। উনি আপনাদেরকে একটি দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করবেন। আর আমরা আলোচনা করছি, এর সাথে হয়তো আপনাদের অনেকগুলো বিষয় মিলে যাবে, তারপরেও আমরা আপনাদের ফোনের অপেক্ষায় থাকব। স্যার, আমরা যেখানে ছিলাম, যে আপনি বলছিলেন যে আমরা যেটা বলছিলাম 3 বছর বা 10 বছর বিভিন্ন সময়ের ভিত্তিতে সেটেলমেন্ট দেওয়া হবে। তো এখানে আপনি একটা ক্যাটাগরির কথা বলছিলেন যে নেগেটিভ পজিটিভ বিভিন্ন ক্যাটাগরি আছে আপনি বলছিলেন, তো সেটা যদি আমাদের দর্শকদের জন্য একটু বিস্তারিত আলোচনা করতেন। ওকে, সবার জানা দরকার যে এই যে 10 বছরের সময় লাগবে পার্মানেন্ট রেসিডেন্ট হতে, যে এই আইনটা তারা এখন ব্রিটিশ গভর্নমেন্ট করতে চাচ্ছে, অর্থাৎ প্রস্তাব করেছে, এটা নিয়ে তারা যে পেপার তারা সার্ভ করেছে সেটাতে তারা 4টা ক্রাইটেরিয়া ঠিক করেছে। যে 4টা ক্রাইটেরিয়া অনুযায়ী তারা যখন এটা অ্যাসেসমেন্ট করবে তখন এটা কারো 10 বছর লাগতে পারে, কারো 8 বছর 9 বছর লাগতে পারে, কারো 5 বছর লাগতে পারে, কারো 3 বছর লাগতে পারে, কিন্তু কারো ইভেন কি 15 বছর হতে পারে, কেউ সেটা 30 বছরে গিয়েও পড়তে পারে। কিসের উপর? ভেরি ইন্টারেস্টিং, 4টা পয়েন্টের উপরে অ্যাসেসমেন্ট হবে। 1 নাম্বার, এটাকে বলা হচ্ছে কিন্তু আর্নড সেটেলমেন্ট, অর্থাৎ সেটেলমেন্ট আপনি কিনতে হবে। এখানে গতকালকে যখন পার্লামেন্টে এটা বলেছিলেন যে ফেয়ারার pathway to settlement, আমি জানি না, সাম পিপল আর সেইং ইজ আনফেয়ার, বাট শি ইজ সেইং ফেয়ারার। তো এখন বলছে স্টেটমেন্ট অ্যান্ড অ্যাকম্পেনিং কনসালটেশন অন আর্ন সেটেলমেন্ট, এ কনসালটেশন পেপার। সেখানে উনি ওনার পরিবারের কথা বলেছেন যে ওনার মা বাবাও মাইগ্রেন্ট হিসেবে আসছে এই দেশে ভালো লাইফ তার সন্ধানে, এবং তাদের সেই পরিবারে তিনি এখানে জন্ম, গড়ে ওঠা, তার এখানে ব্রিটিশ নেতৃত্বে আসা। উনি মাইগ্রেন্টদের কন্ট্রিবিউশনকে স্বীকার করে নিয়ে বলছেন যে এইটা বলছেন যে মাইগ্রেশনটা ইজ নট, সেটেলমেন্টটা এখানে পার্মানেন্ট থাকাটা নট এ রাইট, ইট ইজ এ প্রিভিলেজ, এটা সুযোগ, এটা আপনার অটোমেটিক অধিকার না। যাক, সেটা নিয়ে বিতর্ক আছে। একসময় বলা হতো যে 10 বছর থাকার পরে আপনার রাইট হয়ে গেছে, একটা বাচ্চা 7 বছর থাকার পর রাইট হয়ে গেছে। তো সেখানে হাউ কাম শি সেজ দিস ইজ প্রিভিলেজ, আমি ইজ এ সেলফ কন্ট্রাডিকটরি আমার মনে হচ্ছে। যাই হোক, তারপর উনি বলছেন ইফ ইট ইজ নট জেনারেলাইজড দেন শি মাইট বি ওকে, ইফ ইট ইজ জেনারেলাইজড দেন আই ডোন্ট এগ্রি উইথ হার। এগুলি বলছে এই জন্য যে আপনাকে জিনিসটা বোঝার জন্য। এবং সেখানে বলছে এটা দ্য ওয়ান মাস্ট বি আর্নড, অর্থাৎ দ্য ওয়ান দ্যাট মাস্ট বি আর্নড, অর্থাৎ সেটা অর্জন করতে হবে। বলছে এই দেশ আপনাকে মাইগ্রেন্টকে সেটেলমেন্ট দিচ্ছে, সুযোগ সুবিধা দিচ্ছে, এই দেশে নিরাপদে থাকার ব্যবস্থা করে দিচ্ছে, তার বিনিময়ে আপনি কী দিবেন? আপনি কি এমনি পেয়ে যাবেন? বটম লাইন হচ্ছে আপনি যদি সারা জীবনে বেনিফিটে ক্লেম করেন, ভেরি লো ইনকাম করেন, আপনার সেটেলমেন্ট পিছিয়ে যেতে পারে। এটা হচ্ছে একটা বেসিক জিনিস মনে রাখতে হবে। তাহলে এখন ক্রাইটেরিয়াগুলি তারা যেটা বলছে 4টা পয়েন্টের উপর ভিত্তি করছে। এখানে অনেকগুলো অ্যাসেসমেন্টের দরকার হবে। একটা হচ্ছে কি, 1 নম্বরে তারা বলছে ক্যারেক্টার, অর্থাৎ আপনার গুড ক্যারেক্টার আছে কিনা। যেমন 1 বছর কিংবা 1 বছরের উপরে যদি কারোর জেল সাজা হয়, 4 বছরের নিচে পারহ্যাপস দ্যাট ওয়ান, তাহলে আপনার 15 বছর পর্যন্ত আপনার ইনডেফিনিট লিভ টু রিমেন হবে না। এখানে তারা এটাকে আরও স্ট্রিক্ট করতে চাচ্ছে। একেবারে ক্লিন আপনার ক্যারেক্টার রেকর্ড থাকতে হবে, ক্লিন, কোনো ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না, আপনার কোনো ধরনের ডেট থাকতে পারবে না, লিটিগেশনতে আপনি থাকতে পারবেন না, অর্থাৎ আপনি কোনো ক্রেডিট কার্ডের লোন টোন থাকলে দ্যাট মে বি কোয়েশ্চেনড। অনেকে আছে এগুলি দেখে না,
10-12,000 পাউন্ড হয়তো আপনার লোন আছে, ক্রেডিট কার্ডে পয়সা দেন নাই, অথবা আপনার একটা সিভিল কেস ঝুলে আছে, এগুলি হয়তো তারা হিসাবে নিতে পারে। এবং তারপর বলছে আপনার কোনো ক্রিমিনাল কনভিকশন আছে কিনা, এটা তো অবশ্যই, এটা একটা। সেকেন্ডলি তারা বলছে কন্ট্রিবিউশন শুধু অর্থনৈতিক কন্ট্রিবিউশন নয়, সামাজিক কন্ট্রিবিউশনের কথা তারা বলছে এই সমাজের প্রতি, কমিউনিটিতে। তারা বলছে যে একটা হচ্ছে ইকোনমিক কন্ট্রিবিউশন, আপনি কতটুকু ইনকাম করছেন এইটার উপর। আপনি যদি বেশি ইনকাম করেন আপনার টাইমটা কমে যাবে, আপনি কম ইনকাম করলে টাইমটা বেশি লাগবে। তো তারা বলছে যে 12,750 পাউন্ডের আপনার অ্যাভারেজ ইনকাম থাকতে হবে বাৎসরিক, অ্যাটলিস্ট 3 to 5 years, এই 10 বছরের মধ্যে। তাহলে আপনাকে সেটেলমেন্ট দেওয়া হবে আপনার ইনকামের ভিত্তি, কন্ট্রিবিউশনের ভিত্তি করে। আচ্ছা, কিন্তু 3 to 5 years, উই ডোন্ট নো 3 to 5 years বলতে কী বোঝায়, এক্স্যাক্টলি 3 years or 5 years উই নিড টু সি রুলে কী বলে। এটা কিন্তু রুল না, এটা প্রপোজাল। আচ্ছা, তারপর বলতেছে এখানে কন্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি বলা হয় যে এখানে কেউ ইনকাম করতে পারছেন তাদের কি হবে। আমরা এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, কিন্তু এই পর্যায়ে একটু থামাতে হচ্ছে। আমরা এটাতে পরে ফেরত আসবো, কারণ একজন দর্শক বোধহয় অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমরা তার কাছে চলে যাই। জি, আসসালামু আলাইকুম দর্শক। জি, আপনি প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আপু, আমি একটা প্রশ্ন করতে চাই যে আমি আমার আম্মুকে বিদেশে আনতে চাচ্ছি, তো জি জি বলুন স্যার, শুনতে পাচ্ছেন। ওনার ব্যাংক ব্যালেন্স আর এগুলো দেখানো লাগবে না আমরা দেখাই হবে? আচ্ছা, খুব গুড কোয়েশ্চেন। আপনার কি আম্মা ওখানে চলেন কি করে? ওনার থাকা খাওয়া ওনার কীভাবে চলে? উনি কি আপনার আব্বা আছেন? না, আমার আব্বা নাই। আচ্ছা, সরি টু হ্যাভ দ্যাট। আপনার আম্মা কিভাবে ওখানে তাকে মেনটেন করে, তার অ্যাকোমোডেশন মেনটেনেন্স এগুলো কি করে? আমার বাইরে টাকা পয়সা পাঠায় বিদেশ থেকে, আর ওনার একটু রেন্ট হাউস আছে। ভেরি গুড। ওনার ব্যাংক স্টেটমেন্ট আছে? হ্যাঁ, ব্যাংক স্টেটমেন্ট আছে। আচ্ছা, ঠিক আছে। আপনার প্রশ্নটা ছিল যে কি আপনার আম্মার ওনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখাতে হবে। ইয়েস, যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট আছে, যেহেতু উনি রেন্ট পান, রেন্ট নিশ্চয় ব্যাংকে যায় ধরে নিলাম, এবং যেহেতু আপনার ভাইরা বলছেন যে টাকা পয়সা পাঠায় গিফট হিসেবে হোক, যেটা হেল্প হিসেবে হোক ওনাকে, এগুলো নিয়ে উনি চলে। তো কাজেই দ্য হোম অফিস উইল লাইক টু সি অল দিস এভিডেন্স। কাজে এইটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনারা এইগুলি প্রডিউস করবেন। ওনার 6 months ব্যাংক স্টেটমেন্ট, মিনিমাম 3 months ইট শুড বি, বাট কোনো রুল নাই যে 1 মাস 3 মাস 6 মাস দেখাতে হবে। বাট আমরা সাধারণত যখন প্রিপারেশন নিয়ে আমরা বলি যে 6 months দেখানো ভালো, তাহলে তারা ওভারঅল সিচুয়েশনটা, সার্কামস্টেন্সেস, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ তারা অ্যাসেস করতে পারে হোম অফিস সহজে, এবং পয়সাটা কোত্থেকে আসছে সোর্সটা সেখানে থাকে। তখন আপনি যে বলছেন ওনার কোত্থেকে ইনকাম আসছে, তখন এটা বিশ্বাস করার জন্য ওই ব্যাংক স্টেটমেন্টটা যখন দেখে তখন আপনার মিলে যায়, তখন আপনার আমার ভিসা হতে সুবিধা হয়। কারণ আপনি যে কথা বলছেন এটা প্রমাণ আছে। অবশ্যই আমি ওনাকে ব্যাংক স্টেটমেন্ট দেওয়া উচিত। তো ব্যাংক স্টেটমেন্টে কত ব্যালেন্স দেখাতে হবে এটার কোনো নিয়ম নাই, দেখাতে হবে না হবে ডিপেন্ড করে এক একজনের সিচুয়েশনের উপরে। কেউ যদি বলে যে আমি 1 লাখ টাকা 3 লাখ টাকা ইনকাম করি, তাহলে তো ব্যাংকে পয়সা থাকার কথা। তাহলে আপাতত এটাও আবার জানতে চাচ্ছিলেন যে ওনারা স্পন্সর যারা আছেন তাদেরটা দেখালে হবে কিনা বা দেখানো যাবে কিনা। স্পন্সর তো অবশ্যই দেখানো উচিত, যেহেতু সামবডি ইজ এ স্পন্সরিং, অ্যান্ড ডিপেন্ডস। এখন যদি কেউ বলে যে ওনার আম্মা এসে উনি নিজের খরচ নিজেই করবেন, এটা কি হয় নাকি? যাই হোক, ওনাকে ইনভাইট করছেন, উনি নিজের খরচ নিজে করবেন, ইন সাম কেসেস মেবি, বাট উনি আসবেন থাকবেন, এটা তো স্পন্সরশিপ। অবশ্যই যারা ইনভাইট করছেন তাদের স্ট্রেংথ তো দেখাতে হবে, যে তাদের এবিলিটি আছে তাকে মেনটেন করা, তার খরচ দেওয়া, তার প্লেন ফেয়ার কে দেবে, এটাতে সব ক্লিয়ার হতে হবে। আশা করি আপা আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনি কি আর কিছু জানতে চাচ্ছেন? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী এই ধরনের বিষয়গুলো আসলে কি জানেন, এই ধরনের বিষয়গুলো ফেস টু ফেস কনসালটেশন যদি লয়ারদের সাথে না হয় বোঝানো মুশকিল, কারণ এক একজনের সিচুয়েশন এক এক রকম। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। পরবর্তী কলারের কাছে চলে যাচ্ছি। জি, আসসালামু আলাইকুম।
আমরা অনেক দুঃখিত যে আপনি বোধহয় লাইনটি কেটে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে। আপনি কাইন্ডলি আবার ট্রাই করুন, আমরা অবশ্যই আপনার প্রশ্নটি নিতে চাই, আপনার সাথে কথা বলতে চাই, আপনার অপেক্ষায় আছি। আমরা আবার আলোচনায় ফেরত যাই যে আপনি ক্রাইটেরিয়াগুলো নিয়ে বলছিলেন। যে ক্রাইটেরিয়ার মধ্যে যে কন্ট্রিবিউশনের কথা আমি বলেছিলাম, আমি ক্যারেক্টারের কথা বলেছি, আমি কন্ট্রিবিউশন তো 12,570 পাউন্ডের কথা বলছে, এবং জবটা কি জব করছে সেখানে, মানে লেভেল 6 জব করছে যারা স্কিল ওয়ার্কার সিস্টেমে, তাদের জন্য এটার জন্য প্রযোজ্য। তারপরে যাদের ইনকাম 50,270 উপরে হবে তারা 5 ইয়ার্স রিডাকশন পাবেন, অর্থাৎ 10 বছর পরে তারা 5 ইয়ার্স তাদের কমে আসবে, তারা 5 ইয়ার্স পরে পার্মানেন্ট পাবেন। আর যাদের ইনকাম 1,25,140 পাউন্ডের উপরে তারা 3 বছরের মধ্যে পাবেন, তারা 7 ইয়ার্স ডিসকাউন্ট পাবেন। তারপর হচ্ছে ন্যাশনাল হেলথ সার্ভিস যারা জব করবেন, যারা পাবলিক সেক্টরে জব করবেন, তাদের জন্য 5 ইয়ার্স রুটটা থাকবে, এটা বলা হচ্ছে। আর এখানে এর পরবর্তী যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে রেসিডেন্স ক্রাইটেরিয়া। রেসিডেন্স অর্থাৎ এই দেশে আপনি লিগেল আছেন কি আছেন না, লিগেলি এসছেন কি না, এইসব ফ্যাক্টরগুলো আপনাকে ধরা হবে। এবং সেখানে এই যে লিগ্যালিটি, এগুলি নিয়ে অবশ্যই এখানের মধ্যে তারা যেগুলি বলছে যে তারা what is the legality point gone, হ্যাঁ রেসিডেন্সের মধ্যে এটা আপনি the pillar aims to recognize lawful continuous residence in the UK, কাজেই এটা বলছে, এবং in order to meet the qualifying period applicants will have to have spent the required time on a road that leads to settlement. তো তারা যেটা বলছে এটা কনসালটেশনের উপর ছেড়ে দিয়েছে অ্যাট দ্য মোমেন্ট, তারা এটা কোনো কনক্লুশন টানে নেই। তারা বলছে যে পেনাল্টি করবে কিনা, অর্থাৎ লঙ্গার করবে কিনা, যেমন মনে হয় অ্যাপ্লিকেন্টস হু অ্যারাইভড ইন দি ইউকে ইলিগেলি তাদেরকে 20 ইয়ার্স পরে সেটেলমেন্ট দেওয়া হবে, তাদের সেটেলমেন্ট দেওয়া হবে, কিন্তু 20 ইয়ার্স করতে চায়, একটা চিন্তা আছে, নাকি 10 ইয়ার্স করতে চান, এটা মানুষ মতামত, নাকি পেনাল্টি আরও 5 ইয়ার্সে দেওয়া হবে, এইগুলি সব কিছু অথবা কোনো কিছুই করা উচিত, এটা কনসালটেশনের উপর তারা ছেড়ে দিয়েছে। কিন্তু তারা অবশ্য বলছে যে এগুলি আনতে পারে তারা, এবং বিভিন্নভাবে। তারপরে আছে রেসিডেন্সের পরে তারা ফাইনাল যে এই যে 4টে পয়েন্টই তো ক্যারেক্টার, কন্ট্রিবিউশন, রেসিডেন্স অ্যান্ড ইন্টিগ্রেশন, না অ্যান্ড ইন্টিগ্রেশন, অর্থাৎ এই সমাজের মধ্যে আপনি কী কন্ট্রিবিউট করছেন, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। সামাজিকভাবে কোনো অর্গানাইজেশন করছেন কি না, আপনি সোশ্যাল কোনো কমিউনিটি ওয়ার্ক করছেন কি না, ভলান্টারি ওয়ার্ক করছেন কি না, কীভাবে আপনি এই দেশে কন্ট্রিবিউশন করছেন, এই সব কিছু তাদের বিবেচনার মধ্যে তারা আনতে চান। আপনার এই বিস্তারিত আলোচনা থেকে আমার মনে হয় দর্শকরা দিক নির্দেশনা পেয়েছেন। আমাদের আরেকজন দর্শকের একটি প্রশ্ন ছিল, আমি কি সেই প্রশ্নে এখন চলে যাব কিনা, না আপনি এখান থেকে আচ্ছা, এখানে একটা কোনো সুন্দর ব্যাপার হচ্ছে জানেন, ওরা বলছে যে আপনি যদি কমিউনিটি ওয়ার্ক করেন, আপনি কোনো সংস্থা সংগঠন এগুলিতে আপনি ডেডিকেটলি কাজ করেন, ইন্টিগ্রেশনের ভিত্তিতে হয়তো আপনাকে 1-2 বছর তারা কমিয়ে দিতে পারে। যেমন 1 বছর তারা প্রপোজ করছে যে একটা বছর আপনাকে এই জন্য রিডাকশন দেবো, অর্থাৎ 9 বছরে আপনি পেয়ে গেলেন। তো এগুলো কীভাবে হবে, এগুলি সব কিছু দেখার বিষয় রুলের মধ্যে। এখন যদি মনে করেন যে আপনি ইনকামের ভিত্তিতে 5 ইয়ার্স পেয়ে গেলেন, তাহলে আর 1 বছর যদি হয় যে আপনি সোশ্যাল ওয়ার্ক করছেন, কমিউনিটি ওয়ার্ক করছেন, কন্ট্রিবিউট করছেন ইউকে সোসাইটিতে, সেটার ভিত্তিতে আরেক বছর, তাহলে 4 বছর পার্মানেন্ট হওয়ার কথা। 50 বছর 50,000 পাউন্ডের উপরে, 50,000 কত পাউন্ড যেটা বললো, যেটার উপরে যদি আপনি বেতন পান, ইনকাম বেতন বলতে সেলফ এমপ্লয়মেন্ট হতে পারে, এমপ্লয়মেন্ট হতে পারে। এটা একদিক দিয়ে ইন্টারেস্টিং বটে, কারণ তারা এটা একটা প্লাস মাইনাস করে করে হিসাব করছে, নেগেটিভ পজিটিভ পয়েন্টস তারা হিসাব করছে। যেমন কেউ যদি গুড ক্যারেক্টার না থাকে, কেউ যদি এখানে সিরিয়াসলি ইমিগ্রেশন ল ব্রেক করে, তাহলে তার টাইমটা বেড়ে যাবে, আর যে সব কিছু ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে তার টাইমটা কমে যাবে। তার কন্ট্রিবিউশন, ইকোনমিক কন্ট্রিবিউশন এবং অন্যান্য কন্ট্রিবিউশনগুলো তারা হিসাব করে আস্তে আস্তে কমাবে।
তো এইটার মধ্যে অনেকগুলো ফ্লেক্সিবিলিটিও আছে। একেবারে যদি আমরা পাইকারি হারে যদি বলি যে না এটার মধ্যে কিছুই নাই, একেবারে 100% সব কিছু গলা টিপে ধরছে, ব্যাপারটা সেরকম না, এর মধ্যে আছে। তবে আরও অনেকগুলো ডিসকাশন আছে, এগুলি তো বললামই। এখানে স্কিল্ড ওয়ার্কারদের ব্যাপারে আবার ডিফারেন্ট রুটের কথা বলা হচ্ছে, যেটা অবশ্যই স্কিল ওয়ার্কারদের জন্য 10 ইয়ার্সেরই, সেটার মধ্যে আছে। এই প্রশ্নটাই আমি আসছিলাম, কারণ আমাদের একজন দর্শক করেছিলেন যে ওয়ার্ক পারমিটে আছেন অলরেডি, তো তিনি কি এই নতুন নিয়ম বা নতুন আইনের মধ্যে পড়বেন কিনা, ওনার এই প্রশ্নটা ছিল। ওয়ার্ক পারমিট কি মানে যতগুলি ক্রাইটেরিয়া আছে, ফ্যামিলি রুটে, প্রাইভেট রুটে ইত্যাদি ছাড়া, অথবা অন্যান্য ইগুলো, তারা বলছে 2021 সালের পর থেকে যারা এই দেশে আসছে তারা সবাই এই নতুন রুলের যখন ইন্ট্রোডিউস হবে, তারা সবাই এই রুলের মধ্যে পড়বেন, নতুন প্রপোজালের মধ্যে পড়বেন। ওটা নিয়ে আমি বলবো সময় আসলে। আমি মনে করি এটা হওয়া উচিত না, কারণ দ্যাট উইল বি সিরিয়াসলি গ্রোসলি ইট উইল বি প্রেজুডিশিয়াল টু দ্য ইমিগ্রেন্টস, যারা অনেক হোপ নিয়ে আসছে যে 5 ইয়ার্স পরে তাদের সেটেলমেন্ট দেওয়া হবে। তাদের জন্য এটা এবং তাদেরকে রেট্রোস্পেক্টিভলি তাদের উপরে এটা এফেক্ট করাটা, এটা অন্যায় হবে। এটা যেন লিগ্যাল ব্যাটেল হতে পারে, লিগ্যাল চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু এটা আদৌ হবে কিনা এটা কনসালটেশন আউটকামের উপর ডিপেন্ড করছে। বাট অ্যাট দ্য মোমেন্ট উনি বলেছেন জেনারেলি, কিন্তু কতটুক কেন পড়বে? এখন যার অলরেডি সেটেলমেন্ট হওয়ার জন্য আর 1 বছর বাকি আছে, তিনি কেন এটার মধ্যে পড়বেন? ইত্যাদি ইত্যাদি অনেক কথাই আসে। তো যারা ব্রিটিশ সিটিজেনের ফ্যামিলি মেম্বার্সরা আছেন তাদের ক্ষেত্রে কি হবে? তাদের জন্য তাদের কোনো পরিবর্তন হবে না। তারা ব্রিটিশ সিটিজেন, অথবা যারা ইনডেফিনিট লিভ টু রিমেইনও আছেন, যারা সেটেল হয়ে গিয়েছেন তাদের ফ্যামিলি মেম্বারদের there will be no change। তারা বলছে they will be receiving or provided 29,000 pounds ইত্যাদি ইত্যাদি, অথবা এক্সামশন, বিভিন্ন ধরনের বেনিফিটসের উপরে বেসিস করে তাদের 5 ইয়ার্সের রুট ঠিক থাকছে। যারা ফ্যামিলি ব্রিটিশ সিটিজেনের ফ্যামিলিগুলো আছে, আসবে ভবিষ্যতে, তাদের জন্য কোনো চেঞ্জ এই মুহূর্তে নেই। জি, এটাই আমাদের প্রশ্ন ছিল যে যিনি ব্রিটিশ সিটিজেন তার ফ্যামিলি কি হবে, বা অলরেডি সেটেলড হয়ে গিয়েছেন, আপনি দুটোই একসাথে আলোচনা করলেন। না, বাট আবার একটা সেটেলমেন্টের ব্যাপারে তারা বলছে যে সেটেলমেন্টে যারা পেয়ে গেছেন তাদের ফ্যামিলি মেম্বারদের, যারা পেয়ে গেছে মনে করেন, আরেক বছর পরে মনে করেন সে সিটিজেনশিপ পাওয়ার কথা। এখন যদি আগামী মার্চে যদি বলে নতুন রুল আসে, ওনার 1 বছর হওয়ার পরে আগেই সিটিজেনশিপ হওয়ার আগে, এখন যদি রুলে বলে না তুমি যেহেতু সেটেলমেন্টে এখনও আছো, সিটিজেনশিপ হয়নি, তোমার সিটিজেনশিপটা নতুন সিস্টেমে পড়বে, আর একটু ডিলে হয়ে যাবে। কিন্তু ওটা কী হবে এটা বলে নাই। তবে আমার যেটা মনে হচ্ছে এটা হবে না, কারণ এটা আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে, আমার অ্যানালাইসিস বলছে যে এটা হবে না, কারণ এটাই হবে যে কেউ যদি পার্মানেন্ট অলরেডি হয়ে গেছে, অথবা এর মধ্যে হয়ে যায়, তাদের সিটিজেনশিপে কোনো এফেক্ট হবে না। তারা টাইমে সব কিছু পাবেন, কারণ তারা অলরেডি এখানের মধ্যেই বলছে যে উইল নট and would never take away settled status from those who have already been granted। এটা বলছে, এটা বলে তারা বলছে যে সেক্রেটারি অফ স্টেট বলছেন we welcome them here permanently at that point and we do not break our promise। So what was the promise হচ্ছে যে after 5 years you will be eligible for British citizenship provided you have been in this country without any immigration time limit for the last 12 months before applying for citizenship। That was a promise, because at the point of granting settlement, that was the law. So that was a commitment, and thousands of people are working towards that, working hard to achieve that citizenship, and that is their dream। এখন সেখানে আমি মনে করি এটা এই কমিটমেন্টের বেসিসে আমার অ্যানালাইসিস হচ্ছে দ্যাট শুড বি অলরাইট। থ্যাংক ইউ।
সবার মনে একটাই প্রশ্ন, যে প্রস্তাবনা যেটা নতুন আইনে মানে নতুন আইন হতে যাচ্ছে, যেটা আপনি হয়তো বলেছিলেন যে আমাদের দর্শকরাও জানতে চান যে কবে থেকে এটি বাস্তবায়িত হবে, এবং এর সাথে আরেকটা জিনিস আমি একটু জুড়ে দিতে চাই, যেহেতু আমাদের সময় কম, আমি কুইকলি একটু এটাও আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে হোম অফিস একটি মতামত জরিপ করতে চাচ্ছে এটাকে আইনে পরিণত করার আগে। তো এই দুটো বিষয় নিয়ে যদি একটু বলতেন, কবে থেকে এবং এই জরিপ সংক্রান্ত বিষয় যদি একটু জানাতেন আমাদের দর্শকদের। কনসালটেশনের জন্য একটা তারা পেপার দিয়েছে, তারা বলছে যে কনসালটেশনের জন্য একটা সময়, আই থিঙ্ক ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত একটা টাইম আছে, ডেডলাইন। এই ডেটটা এখানে কোথায় জানি আছে তাদের ইয়ের মধ্যে, মানে আগামী বছরে ফেব্রুয়ারিতে গিয়ে ফেব্রুয়ারির একটা ডেট আছে, সেটা আমি বলছি তাদের দর্শকদের উদ্দেশ্যে। এই ডেটের মধ্যে যে মতামতটা দিতে পারে, এটা ইন দ্য মিডল অফ, বাই দ্য মিডল অফ ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি এখন থেকে ওপেন করা হচ্ছে। 12 ফেব্রুয়ারির মধ্যে এটা পাবলিকের মতামত নেবে, বিভিন্ন অর্গানাইজেশনের মতামত নেবে। আমরা ল ফার্ম হিসেবে আমরা আমাদের মতামত দেবো, লয়ার হিসেবে মতামত দেবো, আপনারাও দিতে পারেন। এবং এই যে আর্নড সেটেলমেন্ট যেটা বলছে, অর্থাৎ সেটেলমেন্টকে কিনে নেওয়া, অর্থাৎ আপনার কন্ট্রিবিউশনের মাধ্যমে কিনতে হবে, এটা বলছে তারা। তো সেইটার জন্য মতামত দিতে 12 ফেব্রুয়ারি 2028। আমি এইসব কথাগুলি বললাম, এগুলি আপনি সাপোর্ট করেন কি করেন না, পেপার দেখে আপনি বলতে পারবেন, করেন না। কোয়েশ্চেনিয়ারগুলো আপনি ফিল আপ করতে পারেন এবং 12 ফেব্রুয়ারির মধ্যে দেওয়া হবে। এগুলি সব আশা চলে এসেছি আমরা, আমার মনে হয় এটা লাস্ট কল হবে, হয়তো আমরা সময় পাবো না আপনাদের কল নেওয়ার। তো দর্শক কে বলছিলেন, আপনি যদি দ্রুত প্রশ্নটি বলে ফেলেন। হ্যালো, জি আসসালামু আলাইকুম আপা, আমরা শুনতে পাচ্ছি, ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যার শুনতে পাচ্ছে প্রশ্নটি। ওয়ালাইকুম সালাম। জি বলেন আপা, তাড়াতাড়ি। টিভির ভলিউমটা একটু কমিয়ে যদি কথা বলতেন। আমি সেকেন্ড এক্সটেনশনের লাগিয়ে করছিলাম অ্যাপ্লাই, ও ফি মওকুফ, ফি ওয়েভার অ্যাপ্লিকেশন আমার কোনটা জানাইছে না। কতদিন আগে করছেন? 1 মাস আগে, মানে আমার ভিসার ডেট আর কি, ওখানে আমি। আচ্ছা বুঝছি আপা, আপনার আপনি কি কোনো লয়ারের মাধ্যমে নিজে করছেন? নিজে করছি। আচ্ছা, এটা কি ভিসা ডেট পার হওয়ার আগে করছেন না পরে করছেন? ভিসার ডেটের আগে করছি। হ্যাঁ, তাহলে আপনার কোনো চিন্তার কারণ নাই। আপনি শুধু অপেক্ষা করতে হবে, মাস 2 মাস 3 মাস অনেক সময় লাগে, কিন্তু আপনি যে কোনো সময় হয়তো খবর পাবেন। না হলে আগে 1 মাসের মধ্যে না হলে আপনি হোম অফিসে যোগাযোগ করবেন অথবা কমপ্লেন রেজ করবেন, তখন আপনি অবশ্যই। আমার তো ভিসার ডেট না, ভিসার ডেট গেলেও যায় নাই আইনত। কেউ যদি এটা মনে রাখবেন, আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি যে ফি ওয়াইভার অ্যাপ্লিকেশন যদি আপনারা করেন, যদি ভিসা পার হওয়ার আগে, তাহলে আপনার ভিসা টাইম পার হয়ে গেলেও আপনি ওভারস্টেয়ার হবেন না। যতদিন আপনার ডিসিশন আসবে না ততদিন পর্যন্ত ওভারস্টেয়ার তো হবেন না। ডিসিশন আসার পরে আপনি 10 দিনের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, যে আপনি ফি ওয়াইভার পেয়েছেন সেই ভিত্তিতে অ্যাপ্লিকেশনটা করতে হবে। আর যদি ফি ওয়াইভার না পেয়ে থাকেন তাহলে ফি দিয়ে 10 দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটা করতে হবে, তাহলে আপনি ইলিগাল হবেন না। কাজে আপনি এখন ইয়ের মধ্যে আছেন, লর মধ্যে আছেন, আপনি এখানে কন্টিনিউয়াস রেসিডেন্স, আপনি লফুলি আপনি থাকছেন, কাজে কোনো চিন্তার কারণ নেই। অনেক ধন্যবাদ আপা, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি। একটা প্রশ্ন করে শেষ করতে চাই, যে আপনি বলছিলেন যে আমরা এই পরিবর্তন নিয়ে কথা বলছিলাম এবং প্রস্তাবনা নিয়ে আপনি অনেক কিছু আলোচনা করলেন। তো একটা জিনিস, একটা কথা আমি আপনার কাছ থেকে জানতে চাই, আমার মনে হয় দর্শকদের সবার মনে এই প্রশ্নটা, যে সরকার এত কঠিন পদক্ষেপ কেন নিচ্ছেন, এবং এর ফলশ্রুতিতে বাংলাদেশি ইমিগ্রেন্ট যারা আছেন বা অন্যান্য কমিউনিটির যারা আছেন, তো তাদের মধ্যে এটার প্রভাব কীরকম পড়তে পারে বা তাদের পক্ষে বিপক্ষে তারা কি মনে করছেন, তো এই ব্যাপারে যদি একটু বলতেন আমাদের দর্শকদের। Thank you so much. The new immigration rule, the proposed, will have adverse impact on the community. But Secretary of State wants to make sure that people understand the motive of the government, objective of the government. সেটা হচ্ছে এখন সমাজের মধ্যে অস্থিরতা বিরাজ করছে।
রেসিজম বাড়ছে ইমিগ্রেশনকে কেন্দ্র করে। আপনারা জানেন যে প্রচুর লোকজন আসছে সমুদ্র পথে, নৌপথে এসে তারা অ্যাসাইলাম সিক করছে, সুযোগ সুবিধা নিচ্ছে, বছর পর বছর তাদেরকে রাখতে হচ্ছে যেহেতু অ্যাকোমোডেশন নেই, অথবা অন্য এলাকায় পাঠালে সেখানে দেখা যায় সেখানে রাইট হচ্ছে, কারণ স্থানীয় মানুষগুলো তাদের সাথে গণ্ডগোল হচ্ছে। এই সব কিছু মিলিয়ে সমাজের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছে এবং মানুষ এইভাবে আসতেই আছে জোয়ারের মতো। এগুলি তারা ফাইনালি কন্ট্রোল করতে পারছে। তারা এখানে যে হিউম্যান ট্রাফিকিং, মানব পাচার, এটা রোধ করতে পারছে না। সব কিছু বিবেচনা নিয়ে অর্থনীতির স্বার্থে তারা এটা কন্ট্রোল করতে যাচ্ছেন। আবার এইদিকে অনেকগুলো মাইগ্রেন্ট এসছেন ওয়ার্ক পারমিটের, লো স্কিল্ড ভিসা, যেগুলি বিশেষ করে কেয়ার ওয়ার্কার, স্টুডেন্ট। আমিও মনে করি এখানে অনেক ইমিগ্রেশন যে অনেকেই এটা এক ধরনের অ্যাবিউজ করা হয়েছে। এটা যারা হিউম্যান ট্রাফিকিং করেছে তারা দায়ী, অনেকেই দায়ী। যারা এগুলো হয়তো সরকারেরও দুর্বলতা আছে অবশ্যই, এটা কন্ট্রোল করতে পারেনি অতীত, তারা ভুল করেছেন, বিভিন্ন ভুল সিদ্ধান্ত নিয়েছেন, বিভিন্ন সময় তারা সুযোগ করে দিয়েছে, হঠাৎ করে আবার কন্ট্রোল করেছেন, আবার হঠাৎ করে সুযোগ করে দিয়েছেন। তারা কি করছেন তারাই জানেন ভালো, কেন করেন এটাও ইট ডাজন্ট মেক সেন্স টু আস। তো এই সব মিলেই কিন্তু আজকে সমাজের মধ্যে এটা হয়েছে। তারা টার্গেট করেছে ইলিগাল এন্ট্রি এবং এই যে নৌপথে আসা টাসা এইসব বন্ধ করতে গিয়ে তারা এখন টার্গেট করে ফেলেছে সবাইকে, জেনারেলি যেখানে স্কিল্ড ওয়ার্কার যারা আছেন তারাও পড়ছেন। তবে এখানে আবার ভালো দিকও আছে, যেমন মনে করেন যারা কন্ট্রিবিউশন করবে তাদের কমে আসবে, এমনকি 3 বছরের মধ্যে তারা পেতে পারেন। যারা ইনোভেটর ভিসায় আসবেন, যারা অনেক কন্ট্রিবিউশন করবেন তাদের জন্য, ট্যালেন্টেড গ্লোবাল ট্যালেন্টের মাধ্যমে যারা আসবেন, এক্সট্রা ট্যালেন্ট নিয়ে যারা আসবেন তাদের জন্য সুযোগ করে দিচ্ছে কম সময়ের মধ্যে যারা তারা সেটেল হতে পারে। তো এখন দেখা যাক কনসালটেশনের পরে তারা যখন লটা ড্রাফটিং করবেন, তারপর লটা হবে, তারপর দেখা যাবে। তবে আপনারা সবাই, আমি মনে করি যারা মনে করেন যে কি আইনটা করা সবার জন্য এটা ঠিক হচ্ছে না, তবে সবাই বলতে ফ্যামিলি এখানে বাইরে যারা ব্রিটিশ সিটিজেনের ফ্যামিলিগুলো আছে, সেটেল রেজিস্টার যারা তাদের ফ্যামিলিগুলো এর বাইরে। কিন্তু আপনারা যদি মনে করেন যে কি আপনার কোনো মতামত আছে, আপনি এটার পক্ষে না বিপক্ষে, পক্ষে হলে তো আপনি চুপ থাকতে পারেন, আপ টু ইউ। বাট আপনি যদি বিপক্ষ হন আপনি এটা লিখুন, এখানে ইমেল অ্যাড্রেস আছে, সব কিছু আছে। আপনি আর্নড সেটেলমেন্ট যে কনসালটেশন, এটা গুগলে সার্চ করলে আপনি পাবেন। সেখানে আপনি আপনার মতামত দিন, আপনার মতামতটাকে কাউন্ট করবে। এটা কিন্তু এমন একটা দেশ যেখানে আপনাদের মতামতগুলো কাউন্ট হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যার। অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনি আলোচনা করলেন। আশা করি আমাদের দর্শকরা একটা দিক নির্দেশনা পেয়েছে। দর্শক, আপনাদের আরও অনেক প্রশ্ন আছে আমি জানি, কিন্তু আজকে সময় একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি, আর ফোন আমরা আজকে নিতে পারছি না। তবে আগামী অনুষ্ঠান দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।